তারপরে কিন্তু সবারই আইডিয়া আছে। তো আমি যদি পোর্টসুই গাইডে যাই, পোর্টসুই গাইডে কিন্তু ক্রস সাইট স্ক্রিপ্টিং এর বিষয়ে বিশদ ধারণা দেওয়া আছে। সো আই হোপ এখান থেকে সবাই একটু আইডিয়া নেবে। ব্লগ পড়তে শিখবেন আপনারা, ব্লগ যত পড়তে পারবেন, যত গুগল একটু দেখতে পারবেন, আশা করি আই হোপ আপনারা খুব দ্রুত এই বিষয়টা শিখতে পারবেন। সো গুগল এবং আহ, বিশেষ করে ফোর্টসুইগারে আসলে ফোর্টসুইগারে অনেক কিছু পেয়ে যান আপনারা, একই জায়গায় অনেক কিছু পাইতে পারেন। সো ফোর্টসুইগারটা বেস্ট হয়, বেস্ট অপশন আপাতত পেন টেস্টিং শেখার জন্য। ফোর্টসুইগারটা আই হোপ বেটার অপশন বলে আমার মনে হয়। তো পর্তুগালের বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন না, এই খেয়াল রেখে দেখবেন। তো এটা এখানে এসে পড়ার ট্রাই করবেন, সবসময় ব্লগ পড়া ট্রাই করবেন, এখান থেকে যে ল্যাবগুলো আছে ল্যাবগুলো সলভ করার ট্রাই করবেন। তাহলে আই হোপ ব্লগ পড়ার সাথে সাথে ল্যাব সলভটা বুঝতে পারলে তাহলে সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, তো ক্রস সাইট স্ক্রিপ্টিং এর বিষয়টা আগে বেসিকে একটু ব্যাক আসি, এসে জাস্ট একটা বিষয় দেখা যে অ্যাকচুয়ালি ক্রস সাইট স্ক্রিপ্টটা কি। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এখানে ভালোভাবে লেখা আছে যে সার্ভার সাইড টপিকস এন্ড এখানে দেখেন লেখা আছে ক্লায়েন্ট সাইড টপিক। ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড গুলো কি? তো এক্সএসএস দেখেন, এক্সএসএস আছে ক্লায়েন্ট সাইডের ভিতরে আছে এক্সএসএস, তাই না? তো এই ক্লায়েন্ট সাইড বলতে বোঝাচ্ছে যে আমরা যা কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি, যেমন আমরা যদি এখন সাপোজ লিঙ্কডইনে যদি একটা পোস্ট দিই, লিঙ্কডইনে যদি আমি এখন পোস্ট ক্রিয়েট করি, এখানে যদি পোস্ট দেওয়ার ট্রাই করি, নতুন পোস্ট দিই, তো এই পোস্টটা কিন্তু আমার এখানে শো করবে, তাই না? আমার এখানে শো করবে। তো এই যে আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি, তো এইগুলো মূলত ক্লায়েন্ট সাইডের মধ্যে পড়ে যায়। এবং সার্ভার সাইড সেইগুলোই যেগুলো হচ্ছে যে আমরা যেমন এক সার্ভার সাইড একটা উদাহরণ আছে যে আমরা লগ ইন করার পরে আমাদের যে নতুন একটা পেজ নিয়ে আসে, লগ ইনের ক্রেডেনশিয়াল গুলো ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকএন্ড দিকে জমা হয়, এইগুলোই মূলত সার্ভার সাইড। ঠিক আছে। তো সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড দুটোর ভিতরে পার্থক্য আমরা জানলাম যে ক্লায়েন্ট সাইড হচ্ছে আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি, যে অ্যাক্টিভিটি গুলো আমরা করতে পারছি এবং যেগুলো এখানে রিফ্লেক্টেড হচ্ছে সেইগুলোই। আর ক্লায়েন্ট সার্ভার সাইড হচ্ছে যে আমাদের লগ ইন করার পর যে আরেকটা পেজে নিয়ে যায়, এই এরকম ধরনের যদি কোনো পেজ থেকে থাকে বা এরকম ধরনের যদি ফাংশনালিটি থেকে থাকে, সেগুলোকে মূলত আমরা সার্ভার সাইড বলি। তার মানে সেগুলো কোথায় জমা হচ্ছে, সেগুলো আমাদের ডাটাবেস থেকে আসছে। ঠিক আছে। এগুলো ডাটাবেস থেকে আসে না তা না, এগুলো ডাটাবেস থেকে আসে, কিন্তু সেগুলো ডাটাবেস থেকে ডাটাবেসের ক্রেডেনশিয়াল মিলায়ে তারপর আসছে। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইডের বিষয়টা গেল। তো ক্লায়েন্ট সাইডে আসি, ক্লায়েন্ট সাইডে আসার পরে এই যে, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার, কোন জিনিসটা, যে এই যে আচ্ছা, যে ক্লায়েন্ট সাইডের বিষয়টা, ক্লায়েন্ট সাইডের বিষয়টা হলো যে আচ্ছা আহ, আচ্ছা, এখানে দেখেন সার্ভার সাইড মানে কি, যেটা ডাটাবেজের সাথে কানেক্টেড, তাই না? ডাটাবেস। তো ডাটাবেসের সাথে কানেক্টেড, যেমন আমাদের কি লগইন পেজটা কিন্তু ডাটাবেসের সাথে কানেক্টেড, আমাদের যখন লগইন করব তখন ক্রেডেনশিয়াল কিন্তু ডাটাবেসের সাথে মিলায়ে তারপরে লগইন করে আরেকটা পেজ নিয়ে আসে। আর যদি আপনি লগইন করার পরে আপনার লগইনের তথ্যটা ভুল হয়, তাহলে সেটা কিন্তু আরেকটা পেজে রিডাইরেক্ট করে বা এরর দেখায়, তাই না? এটা হচ্ছে সার্ভার সাইডের মধ্যে পড়ে। তার মানে কি, আমাদের যদি ডাটাবেজের কোনো কিছু রিড করতে হয়, ডাটাবেজের কোনো কিছু যদি রিড করতে হয়, অথবা ডাটাবেসকে যদি হ্যাক করতে হয়, ওকে, অথবা ডাটাবেসের সাথে কোনো কিছু করা, যে কোনো কোনো কিছু করা, ডাটাবেস টেবিল চেঞ্জ করা, কলাম চেঞ্জ করা, ডাটাবেসকে ডিস্ট্রয় করা, যদি এইগুলো করতে হয়, তাহলে আমাদের প্রথমত এই দিকে খেয়াল রাখতে হবে। এই যে এই কয়টা টপিকসের উপরে আমাদের খেয়াল রাখতে হবে, এই কয়টা টপিকসের উপরে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন এই কয়টা টপিকস যদি আমাদের ডাটাবেস দিয়ে কাজ করতে হয়, মানে ডাটাবেস হ্যাক করা থেকে শুরু করে ডাটাবেসের তথ্য, ডাটাবেস ডিস্ট্রয় করা, সবগুলো এই তথ্যগুলো খেয়াল রাখলে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত যখন ক্লায়েন্ট সাইড বলছে, তার মানে কি আমরা উপরের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো, উপরে যে ফাংশনালিটি গুলো আছে সেইগুলো করতে পারবো। যেমন কি, আমরা যদি একটা পোস্ট করতে পারি, তাই না? যেমন কোনো ওয়েবসাইটে গিয়ে একটা পোস্ট করা, তারপরে কোনো ব্লগ পেজ পড়া, ওখানে গিয়ে কমেন্ট করা, বা কোনো কমিউনিটি ব্লগ গিয়ে সেখানে কমেন্ট করা, তাই না? তো এইগুলো মূলত আমাদের ক্লায়েন্ট সাইডের মধ্যে পড়ে। ক্লায়েন্ট সাইড মিনস কি বললো, আমরা যে উপরে যে আমাদের সামনে যে জিনিসটা রিফ্লেক্টেড হয়, সেগুলোকে ক্লায়েন্ট সাইড বলে। আমাদের সামনে আমরা আমরা যে পোস্ট দিচ্ছি, পোস্ট দেওয়ার পর পরে কি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আমাদের সামনেই আমাদের পোস্টটা কি হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে, তাই না? কিন্তু লগ ইন করার পরে আমার পেজে নিয়ে চলে যাচ্ছে, তাই না? তার মানে কি, এটা সার্ভার সাইড ব্যাক এন্ডে পড়ে যাচ্ছে। ঠিক আছে। এটা মূলত সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড। তো আমাদের সার্ভার ক্লায়েন্ট সাইডে যাবতীয় সবকিছু যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের এই টপিকসগুলো খেয়াল রাখতে হবে, এই টপিকসগুলো খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে।
তাহলে আমরা কি করতে পারবো, আমাদের সার্ভার সাইডে যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো কি করে, সেগুলো নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তো এরপরে যদি আমি ক্রস সাইট স্ক্রিপ্টিং এ যাই, তো এখানে আছে যে ক্রস সাইট স্ক্রিপ্টিংটা অ্যাকচুয়ালি কি, তাই না? আচ্ছা, তো এখন এইখানে একটা দেখেন, এই যে একটা ইমোজি বা একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, এই মূলত হ্যাকার বা অ্যাটাকার, আর এ হচ্ছে যে ভিকটিম। তো একে একটা লিংক পাঠিয়েছে, তো এই লিংকে ক্লিক করে তার ক্রেডেনশিয়াল দেওয়ার সাথে সাথে তার ক্রেডেনশিয়াল গুলো দেখেন, এই লাইন দিয়ে তার কাছে যাবতীয় তার ক্রেডেনশিয়াল দেখেন, মাদার নেম, সেনসিটিভ ডাটা, পাসওয়ার্ড, তারপরে ওয়্যার ট্রান্সফার, সবগুলো কি এর হ্যাকারের কাছে চলে আসলো। ঠিক আছে, তো দেখেন এটা কিভাবে হলো, দেখেন এই লিংকটা পাঠিয়েছে, পাঠানোর পরে এই যে মেসেজ ইকুয়াল টু স্ক্রিপ্ট সোর্স, এই যে এইচটিটিপিএস, এই যে এই লিংকটা দিয়েছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কি করবেন, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এইখানে কি দেবেন বা কোন সাইটে দেখেন, এখানে সাইটে একটা লিংক দিয়েছে এবং এর ভিতরে একটা জেএস ফাইল আছে। তো এই লিংকে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু অনেকগুলো ক্রেডেনশিয়াল ক্লিক করছে এবং লগইনের পাসওয়ার্ড এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, সবগুলো সেনসিটিভ ডাটা কিন্তু এর কাছে দিয়ে হ্যাকারের কাছে চলে এসেছে। ঠিক আছে, তো এখানে দেখেন, তো এখান থেকে একটা জিনিস শিওর হতে পারছেন, এখান থেকে একটা জিনিস শিওর হবেন যে হ্যাকার ক্লায়েন্ট এই এক্সএসএস এর বিষয়টা হচ্ছে যে হ্যাকার কিন্তু ডাটা ডাটা কি করছে, এইখানে যদি আমি হোয়াইট বোর্ডটা নিউ বোর্ড, তো এক্সএসএস যে বিষয়টা আছে, তো একটা জিনিস একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে তো একটা জিনিস ক্লিয়ার যে হ্যাকার যদি এইখানে বসে থাকে, হ্যাকার যদি এইখানে বসে থাকে, তো হ্যাকার যে লিংকটা দিচ্ছে সেই লিংকটা কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছে, কোনো একটা ওয়েবকে নির্দেশ করে, এবং এইখানে যে ভিকটিম আছে সেই ভিকটিম তার কম্পিউটার থেকে কি এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস নিচ্ছে। তো ভিকটিম যখন অ্যাক্সেস নিচ্ছে, তখন দেখেন ভিকটিম অ্যাক্সেস নিচ্ছে, নেওয়ার পর এখানে লগইন পাসওয়ার্ড দিচ্ছে। তো এটি কিন্তু আগে অ্যাটাক আছে, সে কিন্তু লিংকটা সেন্ড করছে, তাই না? সে কিন্তু লিংকটা সেন্ড করে এখানে রাখছে বা এর কাছে পাঠিয়ে দিয়েছে। তখন এ কি করছে, সেই লিংকে ক্লিক করেছে, সেই ডাটাগুলো এখানে দিচ্ছে, দেওয়ার পরে এই ডাটাটা আবার কি হ্যাকারের কাছে আসছে, তাই না? তার মানে একটা জিনিস বুঝলাম যে আমরা হ্যাকার যে লিংক দেবে এবং যে লিংকটা দিয়ে সে যেভাবে এই লিংকটাকে কাস্টমাইজ করবে, যে ডাটাগুলো চাইবে ঠিক সেই ডাটাগুলো এই ওয়েবসাইট থেকে আবার হ্যাকারের কাছে আসবে। তার মানে কি, এটা একটা আয়নার মতো, যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে কি করতে, নিজেকে দেখতে পারি, তাই না? রিফ্লেক্টেড হচ্ছে, আমরা নিজেরাই রিফ্লেক্টেড হচ্ছি। এটা একটা আয়নার মতো। তার মানে কি, হ্যাকার এখানে দেখেন তিনটা মাধ্যম আছে। প্রথমত এখান থেকে আমাদের হ্যাকার লিংকটা পাঠাচ্ছে, তারপরে কি করছে, এসেনশিয়ালি অনেক ফাংশনালিটি ক্লিক ডাটাগুলো এখানে দিচ্ছে বা লগইন পেজে বা করছে। হ্যাঁ, একটা হ্যাকার যেভাবে সেটাকে কাস্টমাইজ করবে, সে কোডটাকে যেভাবে কাস্টমাইজ করবে, সে কিলার দিতে পারে, সে দিতে পারে কি, সে কুকি স্টিল করতে পারে, অনেক কিছু করতে পারে সে। তো এই সেনসিটিভ ডাটাগুলো হ্যাকার এই ওয়েবসাইটের মাধ্যমে তার কাছে নিয়ে নিচ্ছে। তো এটাই মূলত একটা এক্সএসএস এর উদাহরণ। তো আরো কিছু উদাহরণ আমরা যদি দেখে আসি যে এক্সএসএস অ্যাকচুয়ালি কি জিনিস, তো এক্সএসএস মূলত আমরা জাভাস্ক্রিপ্ট বলেন বা এইচটিএমএল কোড বলেন, তো এই এক্সএসএস এ মূলত এক্সএসএস মিন্স হচ্ছে কি, ক্রস সাইট স্ক্রিপ্টিং। এখানে খুব ভালোভাবে লেখা আছে যে এক্সএসএস মিন্স কি, ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো এই ক্রস সাইট স্ক্রিপ্টিং মূলত আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো ব্যবহার করি। তো যাদের জাভাস্ক্রিপ্টের কোড সম্পর্কে ধারণা নেই, আই হোপ তারা একটু ধারণা নিয়ে আসবে এবং নিয়ে এসেই এটা শুরু স্টার্ট করবে এটা দেখা। তো এক্সেস ক্রস সাইট স্ক্রিপ্টিং এ মূলত জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি গুলো ইউজ করি। তো এখানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, এখানে এইচটিএমএল কোডের ভিতরে জাভাস্ক্রিপ্টে আমরা জাভাস্ক্রিপ্ট করার ট্রাই করি। ঠিক আছে, তো সব জায়গায় সবকিছু খাটে না, তো কিভাবে কি কোন প্রসেস গুলো ফলো করব সেই প্রসেস গুলো আমি বলার ট্রাই করব। তো আমরা তিনটে পার্ট করব, আই থিংক এটা তিনটে পার্ট করার ট্রাই করব। সেটা হচ্ছে যে আজকে আমরা তিনটারই বা ক্রস সাইট স্ক্রিপ্টে হালকাই বেসিক দেখবো, না আফটার দ্যাট নেক্সট দিন আমরা ট্রাই করবো বার্ডসুইট ইউজ করবো এবং কিছু টুলস ইউজ করার ট্রাই করবো, এন্ড থার্ড দিন আমরা কিছু হাই লেভেলের টুলস এবং হাই লেভেলের বাগ খুঁজে বের ট্রাই করবো। সেগুলো কোড পড়তে হবে, আমাদের আরো কিছু কোডের বেসিক ধারণা থাকা লাগবে। সো লাস্ট দিন এটাই করব। তার আগে আপনারা যারা বেসিক জাভাস্ক্রিপ্ট জানেন না, তাদের একটু বেসিক জাভাস্ক্রিপ্ট জেনে নেবেন। বাট জাভাস্ক্রিপ্টের সাথে সাথে এখানে এইচটিএমএল সিএসএস এরও বেসিক ধারণা থাকা লাগবে যদি আপনি ক্রস সাইট স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান, তো আপনি নিজে নিজে আপনার নিজের পেলোড গুলো তৈরি করতে চান।
আদারওয়াইজ আপনি কিন্তু ক্রস সাইট স্ক্রিপ্টে ভালো করতে পারবেন না। বাট অ্যাজ এ বিগিনার আমরা প্রথম যে বাগটা খোঁজার ট্রাই করি সেই বাগটা হচ্ছে এক্সএসএস। এই বাগটা খোঁজার সবসময় ট্রাই করি। সো এটা কত ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারছেন। সো এটা ট্রাই করবেন। তো ফার্স্ট অফ অল এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের বেসিকগুলো শিখে আসবেন। তারপর আই হোপ সেগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এক্সএসএস কি হয়? এক্সএসএস এ আমরা কি করি? কোনো ভিকটিম বলেন বা ইউজার বলেন, তার তথ্যগুলো কি করে নিয়ে আমরা স্টিল করে নিতে পারি, চুরি করে নিতে পারি। কোন ধরনের কোডের মাধ্যমে? আমরা জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল ব্যবহার করে যে কোডগুলো তৈরি করে থাকি, সেই কোডের মাধ্যমে কি করতে পারি? আমরা কোন ইউজারের কাছ থেকে তাদের ডাটাগুলো চুরি করে নিতে পারি। যদি এই ধরনের বাগ, এক্সএসএস বাগ যদি কোনো ওয়েবসাইটে বিদ্যমান থাকে, এক্সএসএস বাগ যদি কোনো ওয়েবসাইটে বিদ্যমান থাকে, তাহলেই আমরা এগুলো করতে পারবো। আর এক্সএসএস যদি না থাকে তাহলে তো তার এই তথ্যগুলো আমরা স্টোর করতে পারছি না। ঠিক আছে? তো এক্সএসএস মূলত কি? এক্সএসএস এর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা জাভাস্ক্রিপ্ট কোড অথবা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কোডের মাধ্যমে, এখানে মেইনলি কাজ করে জাভাস্ক্রিপ্টই কাজ করে। মেইন কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের। বাট আমাদের সময় এবং সুযোগ বুঝে আমাদের এইচটিএমএল কোডটা ইউজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, দ্যাটস ইট। তো এইখানে একটা কথা বলে রাখি যে তাহলে আচ্ছা সংজ্ঞাটা বলি যে আমরা আসলে অ্যাকচুয়ালি কি করি, ক্রস সাইট স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি। তো ক্রস সাইট স্ক্রিপ্টিং হচ্ছে যে আমরা এক্সেসে আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট অথবা এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট মিক্স করে কোনো যদি পেলোড তৈরি করি, পেলোড তৈরি করার মাধ্যমে যদি ইউজারের কাছ থেকে সেনসিটিভ ইনফরমেশন গুলো কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে নিয়ে আসতে পারি, সেটা মূলত কি হবে? ক্রস সাইট স্ক্রিপ্টিং। কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে আনতে হবে। কিন্তু এখানে খেয়াল করে রাখি, এই আমাদের যে হ্যাকার আছে সে কিন্তু ভিকটিমের কাছে পৌঁছাচ্ছে না, জাস্ট সে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আছে। বা বাকি কাজটা সে কি করছে? এই যে এই লিংকটা জাস্ট সে এই ওয়েবসাইটে দিয়েছে। কে দিয়েছে? হ্যাকার দিয়েছে। সে যাবতীয় ফাংশনালিটি সে এই স্ক্রিপ্টের মধ্যে দিয়েছে, কে? হ্যাকার। এবং এই যখন এই ভিকটিম, এই যে ইউজের যে পারসনটা আছে, এই যখন এইখানে লগইন করা ট্রাই করছে বা এই ইউআরএল এ ক্লিক করছে, যাবতীয় ক্রেডেনশিয়াল করছে সে হ্যাকার কাছে চলে আসছে। ঠিক আছে? তাহলে কি করলো সে? প্রসেসিং কিভাবে করলো? যে এক্সএসএস স্ক্রিপ্টিং, এটাকে সংক্ষেপে বলা হয় এক্সএসএস। তো এই ধরনের বাগ যদি কোনো ওয়েবসাইটে থাকে, এগেইন বলি, এই ধরনের বাগ যদি কোনো ওয়েবসাইটে থাকে, তাহলে কি হয়? একজন হ্যাকার কি করতে পারে? একজন হ্যাকার সেই ওয়েবসাইট থেকে কোনো ইউজারের সেনসিটিভ ডাটা কি করে আসতে পারে? হ্যাকার কি করে নিতে পারে? সবকিছু নিয়ে নিতে পারে, স্টিল করে নিয়ে নিতে পারে। তার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে এবং অথবা জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল কোড ইউজ করে সে কি করতে পারে? এই সেনসিটিভ ইনফরমেশনগুলো হ্যাকার হাতিয়ে নিতে পারে। এই যে ধরনের ওয়েবসাইটে এই ধরনের ত্রুটিগুলো থাকে সেই ওয়েবসাইট থেকে নিবে। ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, এখানে অনেকগুলো প্রলোভন কাজ করে। দেখা যাচ্ছে যে এ জানে যে এই ওয়েবসাইটে বাগ আছে, এক্সেসিস বাগটা আছে, তখন সে যে এর যে টার্গেট তাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখালো বা পপ আপ মেসেজ শো করলো বা অ্যাড দেখালো, দেখে এই যে টার্গেট যেহেতু তখন এই টার্গেট দেখে বললো এই ওয়েবসাইটটা এবং আর্নিং করে, এই হ্যান হ্যান করে, তখন এই লিংকটা এখানে থাকতে দেখছে, ইউজার এসে এই লিংকে ক্লিক করার সাথে সাথে সেনসিটিভ মেটাগুলো এখানে। এগুলো আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা যাবতীয় অন্যান্য বিষয়ের উপর ডিপেন্ড করে, আপনার ক্যাপাবিলিটি কতটুকু তার উপর ডিপেন্ড করবে আপনি কাকে কিভাবে ম্যানেজ করতে পারছেন। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এক্সএসএসটা আই হোপ এক্সএসএস বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এক্সএসএস তে করেটা কি। ঠিক আছে? এক্সএসএস তে আমরা কি কি কাজ করতে পারি। আচ্ছা, তো এক্সএসএস অনেক প্রকারের আছে, তার মধ্যে মেইন তিন ধরনের এক্সএসএস নিয়ে সবসময় কাজ করা হয় এবং আমরা এটা নিয়ে কাজ করব। প্রথম যেটা আছে রিফ্লেক্টেড, দ্বিতীয় আছে স্টোর বেস, আর তৃতীয় আছে ডোম বেস এক্সএসএস। হ্যাঁ, তো আমি যদি একটা দেখা ট্রাই করি, প্রথমটা দেখা ট্রাই করব, দ্বিতীয়টা দেখা ট্রাই করব, তৃতীয়টা। তো আমি প্র্যাকটিক্যালে যাই, যাওয়ার পরে রিফ্লেক্টেডটা বোঝাই, প্র্যাকটিক্যালে যাই এবং রিফ্লেক্টেডটা বোঝার ট্রাই করি। সো এটাই সবথেকে ভালো ওয়ে হবে আর কি। আচ্ছা, এই জন্য আমরা মোস্ট অফ দি টাইম যেটা ব্যবহার করি, এই যে এই গেমটা আমরা সবাই খেলতে না, এই গেমটা, এটাকে আমি যদি এটা এটা সবাই কি দেখতে পাচ্ছেন এই লিংকটা? যে ভাই দেখা যাইতেছে। তো আমরা এটাই করি, তবে এটাতে আচ্ছা প্রথম যেটাতে আসি, প্রথম এই লিংকটাতে আসলাম, এসে এখানে বলছে যে এখানে বলে দিয়েছে এটা সি টাইপের মধ্যে জাস্ট বলে দিয়েছে যে পপ আপ শো করাতে হবে, তাই না? জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট দিয়ে একটা পপ আপ শো করাতে হবে
আচ্ছা, ফ্রেম গুলোতে এইখানে এসে বলছে যে জাভাস্ক্রিপ্ট একটা পপআপ শো করাতে হবে, কিচ্ছু না। তারপরে once you should show the alert you will be able to advance the next level, আপনি নেক্সট লেভেলে যাইতে পারবেন যদি একটা পপআপ শো করাতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো পপআপ একটা শো করানোর ট্রাই করে এখানে। তো আমি স্ক্রিপ্ট এখানে একটা কিছু স্ক্রিপ্ট দিছি আমি। তো এখানে যদি স্ক্রিপ্টটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট দিছি, এই যে এই ধরনের একটা স্ক্রিপ্ট আমি দিয়েছি, এই একটা স্ক্রিপ্ট দিয়েছি জাস্ট। তো জাভাস্ক্রিপ্ট শুরু হয়, জাভাস্ক্রিপ্ট যদি আমাদের লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। তো আমি স্ক্রিপ্ট ট্যাগ শুরু করছি এবং স্ক্রিপ্ট ট্যাগটা শেষ করছি এবং এর মাঝে একটা কোড লিখেছি, জাস্ট অ্যালার্ট দিতে বলেছি। অ্যালার্ট কি অ্যালার্ট করবে? অ্যালার্টের মধ্যে আপনি যা খুশি তাই লিখে দিতে পারেন, সমস্যা নেই। যা খুশি তাই লিখতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, এটা তাদেরও কোনো প্রবলেম নেই। হ্যাক বাই হ্যাকার, ঠিক আছে। তো এই একটা স্ক্রিপ্ট, জাস্ট একটা পেলোড। তো এটাকে যদি আমি কপি করে আমাদের এইখানে আছি, আসার পরে জাস্ট এই যে সার্চ বক্সে আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে পরে সার্চে ক্লিক করলাম। দেখেন এখানে লিখছে এই যে কনগ্রাচুলেশন ইউ এক্সিকিউট অ্যান অ্যালার্ট হ্যাক বাই হ্যাকার, আমি যা লিখে দিয়েছিলাম সেটা শেষ করালো। তো এই ধরনের বাগ যদি থাকে আপনি সাথে সাথে রিপোর্ট করবেন, আপনাকে বাউন্টি দিবে, সমস্যা নেই। এটা কিন্তু একটা অনেক বড় লেভেলের বাগ, কারণ এটাতে অনেক কিছু করা যায়। যেমন আমরা কিন্তু জানি যদি কোনো ওয়েবসাইটে যদি আমরা লগ ইন করে থাকি, লগ ইন করার সাথে সাথে আমাদের কি করে, আমাদের ব্রাউজারে কিন্তু একটা কুকি সেই ওয়েবসাইট থেকে সেন্ড করা হয়, তাই না? আর কুকির ভিতরে কিন্তু আমাদের অনেক সেনসিটিভ ইনফরমেশন থাকে, এটা আমরা জানি কিনা জানি না কুকির ভিতরে। আচ্ছা, আমি যদি আচ্ছা এটা সুশি শো, ওকে ভিলা করতে যাই। ওয়েট অ্যাপ্লিকেশন, সেটা কি সেটা হচ্ছে আমি কাজ করছি দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে। এখন মেবি কাজ করতেছে না, তো এটা আর কি আচ্ছা এটা আগে কাজ করতো। আচ্ছা, তো যাই হোক এখন তো আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কুকিতে কি কি তথ্য থাকে, সেটা যদি এখানে আসবেন jwt.io, আপনাদের কুকিটাকে কপি করবেন। কপি করে এই যে jwt.io তে আপনারা পেস্ট করবেন, পেস্ট করে দেখতে পারেন যে আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের কুকিতে কি কি ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো থাকে। এখানে এসে পেস্ট করবেন। এই যে এনকোডেড ডিকোডটা আছে, আপনি এনকোড করতে চাইলে এখানে এসে পেস্ট করে দিবেন, দেখে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি সেই কুকির ভিতরে কি কি তথ্য আছে। তো কুকির ভিতরে কিন্তু অনেক সেনসিটিভ ইনফরমেশন গুলো থেকে থাকে, তো আপনারা কুকিটা কপি করে এখানে পেস্ট করে দেখবেন আর কি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে না অ্যাকচুয়ালি আপনাদের কুকিতে কি কি সেনসিটিভ ইনফরমেশন ছিল। দ্যাটস ইট। তো এখন এখানে কিন্তু আমি কুকিটাও স্টিল করতে পারি। কিভাবে কুকিটা, আমি যদি এখানে আসি, এখানে যে পেলোড নিয়েছি আমি, পেলোডের মাঝে আমি জাস্ট দিলাম এখানে। আমি যদি চাই যে আমরা আচ্ছা, তো আমরা যখন যেখানে ছিলাম যে আমরা যখন একটা ওয়েবসাইটে লগ ইন করি, সেই ওয়েবসাইট কিন্তু আমাদের একটা কুকি পাঠায়, তাই না? কুকি পাঠায়। তো কুকিতে কি থাকে, সেশন আইডি থাকে এবং আপনাদের কিছু ইনফরমেশন থাকে। আর সেশন আইডি কি করে, সেটা হচ্ছে যে আপনি কতদিন পর্যন্ত ওই কুকিতে লগ ইন করতে পারবেন। তো ফেসবুকে যদি আপনি একবার লগ ইন করেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনার লগ ইনের প্রয়োজন পড়তেছে না, অটোমেটিক্যালি কিন্তু ফেসবুকে আপনি এন্ট্রি করতে পারেন। এটা এক সময় আসে যে কুকি যদি সেশন আইডিটা দিয়ে দেয়, তো সেই সেশন কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, ওই ওই কুকিটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেই সেশন নিয়ে বলা থাকে। তো আপনার সেশন আইডিটা যদি ভ্যালিড হয়ে যদি কাজ না করে বা সেশনের সময়টা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার কি হয়ে যায়, আপনি কিন্তু ওই কুকি দিয়ে আর ঢুকতে পারেন না, পরবর্তীতে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার এন্ট্রি নিতে হয়। ঠিক আছে। তো এইখানে আমি যদি ডকুমেন্ট ডকুমেন্ট ডট কুকি, এটা যদি আমি দিই, দেখেন ডকুমেন্ট ডট কুকি ডকুমেন্ট ডট কুকি, ডকুমেন্ট ডট কুকি। তো এটাকে যদি কপি করি, কপি করার পরে আমি আবার এই সাইটে আসি, আসার পরে যদি আমি ট্রাই এগেইন দিই, ট্রাই এগেইন দিয়ে এই যে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে তো দেখেন কংগ্রাচুলেশন ইউ এক্সিকিউট অ্যান অ্যালার্ট, তার মানে কি, যদি এই ওয়েবসাইটে কোনো, দেখেন এই ওয়েবসাইটে কোনো লগইনের ফাংশনালিটি নাই। যদি আপনি লগইন করে থাকতেন তাহলে এইখানে আপনার ক্রেডেনশিয়ালটা দিয়ে দিত যে আপনার কুকি এটা এটা, এবং হ্যাকার কি করতে কুকিটা নিয়ে, এটা হ্যাকারের উপর ডিপেন্ড করবে সে কিভাবে ফাংশনালিটি করে রাখছে। জাস্ট এটা বেসিক, আর কিছু না। ওকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন এইখানে, এখানে একটা জিনিস খেয়াল করবেন। ওকে,
এখানে একটা জিনিস খেয়াল করেন যে এটা একটা জাস্ট প্যারামিটার টাইপের, খেয়াল করছেন? এই যে তো আমাদের এই এই ধরনের প্যারামিটার খুঁজে বের করবো। আচ্ছা, আমি অলওয়েজ তিনটা বিষয় খেয়াল করার কথা বলি। যদি এক্সএসএস বাগ খুঁজে পেতে চান, তিনটা বিষয় আপনাকে খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে। প্রথম যেটা, ইউআরএল খেয়াল করতে হবে। স্টেপ 1, ইউআরএল খেয়াল করবেন। এক্সএসএস বাগ যদি আপনি খুঁজে পেতেই চান, টিপস এন্ড ট্রিক আবার বলে একটা, এটা একটা মনে করেন শর্টকাট বলতে পারেন, আর তারপরেও একটা অনেক বড় ট্রিক। সেটা হচ্ছে যে মেইন ওয়েবসাইটে কখনো বাগ খোঁজা ট্রাই করবেন না। আবার এক্সএসএস এক্সএসএস মেইন ওয়েবসাইটে খুব কম থাকে বললেই চলে। দ্বিতীয়ত, এক্সএসএস খোঁজা ট্রাই করবেন তাদের সাবডোমেইন গুলো থাকে সেখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাবডোমেইন গেল, এর পার্টটা শেষ। এবার সাবডোমেইনে গিয়ে আপনি কি কি করবেন? প্রথম যে পার্ট, সেটা হচ্ছে যে ইউআরএল খেয়াল করবেন। খুব সুন্দর করে আপনি ইউআরএলটা খেয়াল করবেন। এখানে কি চেঞ্জিং হচ্ছে? প্রত্যেকটা লিংকে ক্লিক করার পর পরে এখানে কি চেঞ্জ হচ্ছে? যেমন আমি যদি আমার ইনস্টোতে যাই, তো এখানে যে লিংক, এই জবসে ক্লিক করলাম, এখানে কি কি পরিবর্তন হচ্ছে এটা আপনাকে দেখতে হবে। নোটিফিকেশনে যাই, এখানে কি কি পরিবর্তন হচ্ছে এটা আপনি খেয়াল করবেন, ঠিক আছে? তো এইগুলো আপনি খেয়াল করার ট্রাই করবেন। এই লিংকটা খেয়াল করবেন, এই লিংকটা এখানে আছে মাই নেটওয়ার্ক, হোমে ক্লিক করলাম, দেখেন এখানে ফিড চলে এসেছে। তো এই লিংকটা খেয়াল করতে হবে আপনাকে ফার্স্ট অফ অল। এটা আপনার টার্গেট, যে লিংকটা কিভাবে কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জিং গুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে পার্টটা আসছে আমাদের, দ্বিতীয় পার্টে আমাদের করতে হবে যে আমাদের বার্ক সুইটের ইউজেসটা এক্সটেন্সিভলি করতে হবে। বিশদভাবে বার্ক সুইট ইউজ করতে হবে এক্সএসএস বার্কের জন্য, বিশদভাবে। তৃতীয় স্টেপে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনার কোডটা পড়তে হবে। সুন্দর করে কোডটা পড়তে হবে, কোডে কি লেখা আছে, এর ব্যাকএন্ডে কি কোড লেখা, মানে এর যে সোর্স পেজটা দেখতে হবে, কোডটা কি লেখা আছে। এই কোডটা পড়ে আপনার ভালোভাবে কোডটা সুন্দর করে পড়তে হবে এবং সেই ধরনের পেলোড তৈরি করা ট্রাই করতে হবে। যদি পারেন তাহলে আপনি এক্সএসএস বাগটা খুঁজে পেতে পারেন। এই তিনটা যদি স্টেপ ফলো করতে পারেন, আই হোপ, যদি এই ধরনের ত্রুটি কোনো ওয়েবসাইটে থেকে থাকে, আপনি অবশ্যই 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 বাগ খুঁজে পাবেন। প্রথম ট্রিক, ইউআরএল ফলো, ফলো দি ইউআরএল, চেঞ্জিংটা দেখতে হবে। এভাবে কোনো প্যারামিটার আছে কিনা, কি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা বিষয় ক্লিক করার পরে কি চেঞ্জ হচ্ছে। আমার ওয়েবসাইটে এখানে যে ক্লিক করছি, এই ইন্টারফেসটা, ইউজার ইন্টারফেসটা খেয়াল করবেন। এই ইউজার ইন্টারফেসে কি কি পরিবর্তন হচ্ছে, সুন্দর করে দেখবেন এই ইউজার ইন্টারফেসে কি কি পরিবর্তন হচ্ছে। আফটার দ্যাট, এই ইউআরএল ভালো করে ফলো করার পরে আপনাকে বাগ সুইটের সাহায্য নিতে হবে, যেটা আমরা নেক্সট দিন দেখব। আজকে জাস্ট কিছু প্র্যাকটিক্যাল করা ট্রাই করছি এটা সম্পর্কে সাম্যক জ্ঞান নেওয়ার জন্য। তৃতীয়ত যেটা করতে হবে বললাম, আপনার সোর্স কোড পড়তে হবে। এখানে স্ক্রিপ্ট ট্যাগে অ্যাকচুয়ালি কি লেখা, এখানে যে স্ক্রিপ্ট ট্যাগ করছি আমরা, তো স্ক্রিপ্ট ট্যাগে অ্যাকচুয়ালি কি লেখা আছে, এইগুলো আমাদের পড়ার ট্রাই করতে হবে। যে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা ঘটছেটা কি, এটা দেখার ট্রাই করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এগুলো করতে পারবেন না, ঠিক আছে? সো তিনটে স্টেপ বললাম, এই তিনটে স্টেপ ফলো করবেন। আই হোপ কোনো না কোনো বাগ খুঁজে পাবেন এক্স এস এস রিলেটেড, ঠিক আছে? ক্রস সাইট স্কিপিং রিলেটেড কোনো না কোনো একটা বাগ খুঁজে পাবেন। সেটা হতে পারে রিফ্লেক্টেড, স্টোর বেস, ডোম বেস, যে কোনো একটা হতে পারে, পাবেনই পাবেন। যদি এ ধরনের ত্রুটি থাকে, যদি ডেভেলপারটাকে স্যানিটাইজ না করে, তাহলে থাকবেই থাকবে। সো এটা খুঁজে বের করা ট্রাই করুন। আমরা বিগিনার হিসেবে এটা ট্রাই করি ফার্স্ট অফ অল। আচ্ছা, তো টিপস এন্ড ট্রিক গেল। এরপরে আমাদের এই রুমটা সলভ হলো এবং দ্বিতীয় স্টেপে যাই। যেটা বললাম আমি এক এক করে কিন্তু ফলো করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আর এখন আপাতত ভাবে সম্ভব না। এইখানে আমি আগেই কিছু দিয়ে রাখছিলাম। আচ্ছা, যাই হোক, এটাতে আমি একটু ওয়েট করি, এটাতে আমি কাজ করি। আচ্ছা, আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি এন্ড আমি একটা নতুন ট্যাব অন করে আমি একটু আগে ট্রাই করছিলাম, তো আমি এক্সারসাইজটা এমন ভাবে হয়ে গেছে যে, আচ্ছা, আমার নিউ উইন্ডোটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? যে নিউ ইনকগনিটো উইন্ডোটা দিয়েছি আমি, সেটা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাইতেছে। আচ্ছা, তো লেভেল 1 টা আমি যাই। লেভেল 1 এ যে আগে ওটা সলভ দিয়ে আছে, লেভেল 1 তো মনে হয়, আচ্ছা এটাই গিয়ে সলভ দিয়ে আছে। ওকে, এন্ড লেভেল 2 তে যাই। আচ্ছা, লেভেল 2 তে আসার পরে, আচ্ছা এইখানেও সলভ করে রাখছি আমি। আচ্ছা, তো এইখানে লেভেল 2 তে আসে ট্রাই করি, যে এইখানে খেয়াল করে দেখেন,
লেভেল 2 তে আসবো। এখানে বলছে যে inject a script to pop up an alert in context of the application। তো আমাদের এখানে একটা অ্যালার্ট পপ আপ করাতে বলছে আমাদের, ঠিক আছে, ঠিক আছে, অ্যালার্ট পপ আপ করাতে বলছে। আচ্ছা, খেয়াল করে দেখেন নোট, দিস অ্যাপ্লিকেশন সেভস ইওর পোস্ট। আপনার পোস্টকে কি করবে, সেভ করে ফেলবে, পোস্টকে কি করবে, সেভ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে যে কোডের এক্সিকিউশন অ্যালার্ট আছে, অ্যালার্ট দিস লেভেল উইল সর্ট এভরি টাইম ইউ রিলোড ইট, দিস লেভেল উইল বি সর্ট এভরি টাইম ইউ রিলোড ইট। আপনি যখনই এখানে রিলোড দেবেন এভরি টাইম সে কি করবে, সলভ করে ফেলবে। কিভাবে হয় আমি বলছি, এই নোটটা ভালো করে খেয়াল করুন। এইখানে আসেন, এখানে পড়তে থাকেন। ফার্স্ট অফ বললাম যে ফার্স্ট হচ্ছে কি ইউআরএল পড়া। আচ্ছা, আগে যে ইউআরএল ছিল সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে সেখানে কি পেজ ইজিক্যাল টু কোনো কিছু থাকছিল নাকি, পেজ ইজিক্যাল টু কোনো কিছু। আচ্ছা আচ্ছা, আমি কি আছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই, কথা শোনা যেতেছে আপনার। আচ্ছা, আগে মেবি আগে কি ছিল দেখিনি, আগে ছিল এই যে, আগে ছিল এই যে এইখানে, ওকে, আর লেভেল 1 ট্রাইবিং। এখানে খেয়াল করেন, আগে আমরা যখন এইখানে কোনো কিছু সার্চ করছিলাম, যে এইখানে দিই, এই যে এইখানে ক্লিক করি, এইখানে আমি বললাম যে আগে আপনারা ইউআরএল খেয়াল করেন। আপনি যদি এখানে এই পেলোডটা নাও দেন তো ইউআরএলটা ফলো করে ট্রাই করেন। আমি এইখানে যদি লিখেন সাম লিখি, এখানে ক্লিক করি, সাম লিখে ক্লিক করে আপনি এখানে সব যা চেঞ্জ হচ্ছে সেগুলোকে দেখতে হবে। কিন্তু ইউআরএলটা এমনি দেখে নেন, আপনার এইখানে যতগুলো ইনপুট অপশন আছে, যতগুলো ইনপুট অপশন আছে এক্সেপ্ট লগইন পেজ, লগইন অপশনটা, এই লগইন অপশনটা বাদ দিয়ে যতগুলো ইনপুট অপশন আছে, সেটা আপনার হতে পারে সার্চ অপশন, সেটা কমেন্ট অপশন হতে পারে, সেটা হতে পারে পোস্ট করার অপশন, যতগুলো ইনপুট অপশন আছে যেখানে আপনি ইনপুট দিতে পারবেন, সেই অপশনগুলো আপনি কিছু না কিছু ইনপুট দিয়ে আপনি ফলো করেন। তো আমি কিছু না কিছু ইনপুট দিয়ে ফলো করলাম, এখানে দেখেন লেখা আছে কোয়ারি ইজ ইকুয়াল টু সাম, আবার এখানে দেখেন রিফ্লেক্টও হচ্ছে। তো এই বিষয়টা যদি এইখানে রিফ্লেক্ট হয় সেটাকে বলা হয় রিফ্লেক্টেড এক্সএসএস, ঠিক আছে, রিফ্লেক্টেড এক্সএসএস। তো এখানে দেখেন প্রথমটা আছে কি রিফ্লেক্টেড এক্সএসএস, তার মানে কি আপনি যাই দিচ্ছেন সেটা হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, এখানে রিফ্লেক্ট হচ্ছে। এখানে সাম লিখলেন, এই দেখেন এখানে সাম রিফ্লেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে আপনি যাই লিখবেন আপনি তাই যদি রিফ্লেক্টেড হয় এটাকে বলা হয় রিফ্লেক্টেড বেস এসকিউএল ইনজেকশন, ঠিক আছে। তো আবার যদি ট্রাই করি এবং কোয়ালিটা দিয়ে সার্চ করা ট্রাই করি, ঠিক আছে, এই দেখেন পপআপ একটা দিয়ে দিয়েছে। তাহলে কি যেটাই আপনি আপনার এই কোডের মাধ্যমে যেটাই আপনি দিচ্ছেন সেটা যদি রিফ্লেক্টেড হয়, সেটা যদি আপনি দেখতে পারেন, সেটাকে বলা হয় কি রিফ্লেক্টেড এক্সএসএস। তার মানে কি আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই যে আমি পেলোডের মাঝে আমার নাম দিয়েছিলাম, এই যে আমার নাম দিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি আমার নাম। তার মানে কি আপনি পেলোডে আপনি যেভাবে দিবেন সেটা যদি আপনি রিফ্লেক্ট মানে সামনে শো করাতে পারেন সেটাকে বলা হয় রিফ্লেক্টেড এক্সএস। আচ্ছা, দ্বিতীয় যে অপশনটায় আমরা আসবো, আচ্ছা দ্বিতীয় এই অপশনটা আসি, দ্বিতীয় অপশনে এখানে একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করে রাখতে হবে। হ্যাঁ, এটা আমি করছি আগে, আগে খেয়াল করে দেখবেন। এইখানে দেখি এখানে কিছু লিখি, আমি বললাম যে প্রত্যেকটা ইনপুট অপশন আপনাকে ট্রাই করতে হবে। এখানে কিছু লিখে ইউআরএল এর পরিবর্তনটা দেখবো আগে, সাবমিট স্ট্যাটাস, এটা আমি আগে দিয়ে রাখছি বলে পপআপটা হচ্ছে। হ্যাঁ, তো এখন এটা, আচ্ছা, তো এখানে খেয়াল করেন আমি যখন সাম দিলাম তখন এইখানে পরিবর্তনটা দেখেন। আচ্ছা, একটু আমি আর একটা উইন্ডো আমি তারপরে আমি এটা দেখাতে পারি। তো এইখানে এই কাগজের উইন্ডোতে আমার এটা হচ্ছে কিনা আমি দেখে নিই। তো লেভেল 2 লেভেল 2 তে নিয়ে যাই কিনা দেখি। হ্যাঁ, লেভেল 2 তে। আচ্ছা, আমার এই ব্রাউজার দিয়ে আমার আবার এই কপিটা করতে হবে, যা আছে সেগুলো ডিলিট করতে হবে। তো মাইক্রোসফট এজে করেন না হলে। আচ্ছা, মাইক্রোসফট এজ এই দিই। আচ্ছা, ওকে, মাইক্রোসফট এজ এই দিই। মাইক্রোসফট এজ আমার এখানে ছিল তো। আচ্ছা, মাইক্রোসফট এজ দেখতে পাচ্ছেন না? জি ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, দেখি লেভেল 2 অফ মানে লেভেল 1, লেভেল 1 এ যাই।
আচ্ছা লেভেল 1 এ কোন স্ক্রিপ্ট দিয়ে ট্রাই করি। এসসি আর আই স্ক্রিপ্ট লিখছি আমরা। স্ক্রিপ্ট লেখার পরে এখানে এ এল ই আর অ্যালার্ট অ্যালার্টে আচ্ছা বললাম তো পরিবর্তনগুলো দেখবেন তাই না? এসে আগে সাম পরিবর্তনগুলো দেখতে হবে। এখানে ইয়ারে খেয়াল করতে হবে। ইয়ারে দেখলাম সাম দিচ্ছি, এখানে সাম লিখলাম, সামই চলে এসে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে তাই না? তাহলে আবার ট্রাই করি, তাহলে বুঝতে পারলাম এখানে রিফ্লেক্টেড বেস ইউআরএল এখানে থাকতে পারে। হ্যাঁ, তো এখানে যদি আমি এখন এসসি স্ক্রিপ্ট দিয়ে ট্রাই করি, স্ক্রিপ্ট দিয়ে অ্যালার্ট দিয়ে এখানে অ্যালার্ট দিয়ে আমি দিলাম 1 দিয়ে অ্যালার্ট দিলাম। এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন এই যে কনগ্রাচুলেশন, এই যে 1 দিয়েছিলাম 1 কে সে কি করলো রিফ্লেক্টেড করে দিল। ঠিক আছে, তো এই জন্য কি করলাম ওকে এবং নেক্সট লেভেলে গেলাম। তাহলে এটা বুঝতে পারলাম রিফ্লেক্টেড এক্সএসএস। নেক্সট লেভেলে যাই। নেক্সট লেভেলে আসার পরে প্রথম যে কাজ ইউআরএল ফলো করা। এখানে আমি বললাম যে ইনপুট যতগুলো ফিল্ড আছে আপনার ইনপুট ফিল্ডে আপনি ট্রাই করবেন এক্সেপ্ট লগইন পেজ, মানে লগইনের অপশন বাদে সবগুলো ইনপুট অপশন আপনি ট্রাই করবেন। সে হতে পারে সার্চ বার হতে পারে, সে হতে পারে কি পোস্টের অপশন, কমেন্টের অপশন, তারপরে আরো কি অনেক অপশন হতে পারে। সে প্রত্যেকটা অপশন আপনি ট্রাই করবেন। প্রথমত আপনি কোনো কিছু দিয়ে ট্রাই করবেন। এখানে আবার সাম দিলাম, শেয়ার করে ট্রাই করবেন। তারপরে দেখেন ইউআরএল কোনো পরিবর্তন নেই, ফ্রেন্ড আবার দিই না। আচ্ছা এখানে পোস্ট হয়ে যাচ্ছে কিন্তু ইউআরএল এর কোনো পরিবর্তন নেই। তাহলে ইউআরএল এর পরিবর্তন যখন নেই তখন বুঝতে পারলাম এখানে রিফ্লেক্টেড পাওয়াটা খুবই কষ্ট। তাহলে এখানে কি হয় স্টোর বেস ট্রাই করে থাকি। কারণ কি স্টোর বেস কেন বুঝতে পারলাম, দেখেন আমরা যাই লিখছি সেগুলো কি রিফ্লেক্টেড এইখানে হচ্ছে কিন্তু ইউআরএল এ হচ্ছে না। এইখানে হচ্ছে, দেখেন এইখানে হচ্ছে কিন্তু ইউআরএল এ হচ্ছে না, তাই না? আচ্ছা দ্বিতীয়ত যেটা বলছিলাম, দ্বিতীয় অপশন বার্থ সিট ইউজ করার কথা বলছিলাম আমি। তো এখন বার্থ সিট আমরা ইউজ করবো না, নেক্সট থিং ইউজ করবো। তৃতীয় অপশনটা ছিল কোড পড়া। অ্যাকচুয়ালি কোড কি বলছে। আচ্ছা তো এইটা ভালোভাবে খেয়াল করার ট্রাই করি। একটু খেয়াল করো তো, এখানে ওয়েলকাম, তারপরে একটা লাইন গ্যাপ, সুন্দর করে একটা লাইন গ্যাপ আছে। তারপরে এই যে এই লাইনটা, এই দুটো লাইন আছে। এখান থেকে একটা কোনো কিছু বোঝার আছে আমাদের। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটলো কিভাবে, এই লাইনটা তারপরে একটা লাইন গ্যাপ, কোনো না কোনো এখানে তো কাহিনী আছে। আমি দেখি লাইন গ্যাপ দিয়ে কোনো কিছু হয় কিনা। হেই এন্টার, দেখেন আমি এন্টার দিলাম। হ্যাঁ এন্টার দিয়ে দেখেন আমি একটা লাইন গ্যাপ দিয়েছি। হেই এন্টার দিয়ে একটা লাইন গ্যাপ দিয়েছি। আমি যদি একটু জুম করার ট্রাই করি, এন্টার দিয়ে দেখেন আমি একটা লাইন গ্যাপ দিয়েছি। তো এখানে লিখি সামথিং গোস হিয়ার। দেখেন ঠিক ওদের মতো লেখার চেষ্টা করলাম। ওয়েলকাম, তারপর একটা লাইন গ্যাপ, তারপরে দুইটা লাইন। আমরা ট্রাই করলাম হেই একটা লাইন গ্যাপ, তারপরে সামথিং গোস হিয়ার। দেখি এদের মতো হয় কিনা। শেয়ার স্ট্যাটাস, না হলো না তো। দেখতে পাচ্ছেন হয় নাই, কিন্তু এদের মতো হয় নাই, এদের মতো হয় নাই। তো আমরা জানি কিন্তু যে লাইন ব্রেক অ্যাকচুয়ালি করে কি দিয়ে, তাই না? লাইন ব্রেক কি দিয়ে করে আমরা কিন্তু জানি। তো আমি যদি আমার সাবলাইন করে আসি, সাবলাইন করে এসে আমার সাবলাইন কোড দেখতে পাচ্ছেন নাকি, তাই না? জি ভাই দেখা যাইতেছে। আচ্ছা এটাকে ডুপ্লিকেট আছে, এটাতে এটা ডুপ্লিকেট কন্ট্রোল এ সেভ দিই এবং এটা যদি কপি ফাইল পাথ করি, এটা যদি আমি ট্রাই করি এখন। ভাই মাইক্রোসফট এজে আচ্ছা আমি যদি ট্রাই করব, আচ্ছা করি মাইক্রোসফট এজে এখানে এসে যাই এন্ড টেস্ট। দেখেন এটা কিন্তু দেখাচ্ছে, তাই না? সুন্দর করে দেখাচ্ছে, তাই তো? যেহেতু পি ট্যাগ কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? ইনস্ট্যান্ট যদি করি পি ট্যাগের উপর হওয়ার ফলেই বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি পি ট্যাগ একটা ব্লক লেভেল এলিমেন্ট। দেখছেন পি ট্যাগ একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাহলে সম্পূর্ণ জায়গাটা সে নিয়ে, ঠিক আছে পি ট্যাগ। আচ্ছা তো এখন দেখেন, তাহলে আমি যদি একটা জিনিস ট্রাই করতাম, সেটা হচ্ছে যে কি বলা যায়, লেটস সাপোজ যদি আমি একটা প্যারাগ্রাফ যদি আমি নিয়ে আসি, লরেমিসন থেকে হায়ার করি, লরেমিসন থেকে টেক্সট হায়ার করি, কোড লরেমিস
sorry, some copy and আমার কোডে পেস্ট করব এখানে control V control S and এই যে আমি চাচ্ছি যে এই লাইন পরে এই যে 1500s এরপরে একটা লাইন ব্রেক চাচ্ছে, এই লাইনটা যেন এরপরে না আসে। তো 15 এখানে আসে, আসার পরে 15 কোথায় আছে 15100 রিপ্লেস করে দিব নাকি, এই যে এইখানে এইখানে আমি চাচ্ছি এটা ব্রেক করব, তাই না? বিআর একটু বিআর দিলেও হয়, আবার বিআর দিতে ক্লোজ করে দিতে স্ল্যাশ অপাল বিআর প্লেস দিলাম এন্ড রিফ্রেশ। দেখেন এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে, লাইন ব্রেক হয়ে গেছে, তাই না? এই যে ব্রেক হয়ে গেছে। তার মানে কি, যদি আমি আরেকটা ব্রেক দিই, এর সাপোজ যদি আরেকটা ব্রেক এন্ড এটাকে আবার রিফ্রেশ মারি, দেখি ঘটনাটা কি। দেখেন একটা লাইন গ্যাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কি দেখতে পাচ্ছেন সবাই যে লাইনটা গ্যাপ হয়ে গেছে? দেখাইতেছে। তাহলে এই যে ট্যাগটা ইউজ করলাম, তো এই ট্যাগটা কিন্তু HTML এর ট্যাগ, তাই না? HTML ট্যাগ, যার কারণে কিন্তু লাইন ব্রেকটা হয়েছে, তাই না? এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো ট্যাগ না। তো আমি যে বললাম XSS মিন্স কি, জাভাস্ক্রিপ্টে যে কোড আমরা ইউজ করি, কিন্তু এখানে দেখেন আমরা যে ব্রেক নিলাম, সেই ব্রেক ট্যাগটা কি, এটা HTML এর একটা ট্যাগ, ঠিক আছে? তো এইখানে এখন আসি আমার মেইন জায়গায় আসি, আমার ফোকাসে আসি যে অ্যাকচুয়ালি কেন বুঝালাম সেটা। এখানে খেয়াল করেন ওয়েলকামের পর একটা লাইন ব্রেক হয়েছে, তার মানে কি এইখানে কোনো না কোনো, এখানে যদি আমি ইন্সপেক্ট করে আসেন, দেখেন এই যে খেয়াল করেন ব্লক কোড, এই দেখেন বিআর অপশন দেখছেন, বিআর, তার মানে কি এইখানে সে ব্রেক ব্যবহার করছে, যার কারণে এই যে লাইন গ্যাপটা হয়েছে, তাই তো? আচ্ছা, তো এই লাইন গ্যাপটা হয়েছে কিসের জন্য? এই যে বিআর ট্যাগ দেওয়ার জন্য। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এইখানে HTML কোড ইউজ করা হয়েছে। তো আমিও ওদের এই চালাকিটা ফলো করি, যে এরা যে চালাকিটা করছে আমিও একই রকম চালাকি করার ট্রাই করবো। সেটা হচ্ছে যে আমি একটা পেলোড ইউজ করবো, ঠিক ওদের মতোই ইউজ করবো। এরা কি ইউজ করছে আমরা বুঝতে পারলাম যে এখানে HTML এর কোড ইউজ করছে। তাহলে এখানে যদি আমি স্ক্রিপ্ট দিয়ে শুরু করি, সেই দেখি আমি স্ক্রিপ্ট দিয়ে শুরু করি, এসি আর স্ক্রিপ্ট দিয়ে শুরু করবো, এল ই আর কি অ্যালার্ট, অ্যালার্ট যদি অ্যালার্ট অ্যালার্ট 1 /SCRI। এখন যদি চ্যাট পোস্ট করে দেখেন কিচ্ছু নাই, কোনো কোনো কিছুই আসেনি, কোনো পপ আপ আসেনি, কিচ্ছু আসেনি। কিন্তু এরা আমাকে বলছে একটা পপ আপ অ্যালার্ট দিতে হবে, যেভাবে হোক পপ আপ অ্যালার্ট দিতেই হবে স্ক্রিপ্টে। তাহলে এইখানে স্ক্রিপ্ট কাজ করছে না। এখানে একটা খেয়াল করে রাখেন, এখানে বলছে যে দিস লেভেল উইল বি স্টোর এভরি টাইম ইউ লোড ইট। আরেকটা দেখেন সেভস ইওর পোস্ট, খেয়াল করে দেখবেন সেভস ইওর পোস্ট বলছে। আচ্ছা, আবার এইখানে কোড আমি বললাম যে কোড করতে হবে, ভালো করে ফলো করতে হবে, ইউআরএল এ কি চেঞ্জ হচ্ছে সেটা ফলো করতে হবে। দ্বিতীয়ত ইউআরএল এ চেঞ্জ করার সাথে সাথে এইখানে কি কি চেঞ্জ হচ্ছে, আমি যে এখানে দিলাম সাম ইজ কট ইউআরএল এ দেখবো, আর এইখানে কি চেঞ্জ হচ্ছে সেটা খেয়াল করতে হবে আমাদের। তো এইখানে চেঞ্জের ওদের আগের একটা পোস্ট দেখতে পেলাম, ইউআরএল এর পর একটা ব্ল্যাঙ্ক অপশন আছে বা একটা লাইন গ্যাপ আছে। এখান থেকে বুঝতে পারলাম যে এইখানে এরা HTML ট্যাগ ইউজ করছে। তাহলে আমার পেলোডটা এমন ভাবে বানাতে হবে যেটা HTML ট্যাগ দিয়ে শুরু হবে, এটা একটা স্ট্র্যাটেজি কোড করতে হবে। তাহলে আমার পেলোডটা এমন ভাবে বানাতে হবে সেটা যেন কি দিয়ে শুরু হয়, HTML ট্যাগ দিয়ে শুরু হয়। আবার এখানে দেখেন ইমোজও আছে, দেখেন এখানে ইমেজ ট্যাগ আছে, এখানে ভালো করে খেয়াল করেন, এখানে আর ইমেজ ট্যাগ, এখানে ইন্সপেক্ট করি তাহলে ভালো হবে। এই যে ইমেজ ট্যাগ, তাই না? ইমেজ ট্যাগ আছে। তাহলে আমি এমন একটা কোড ইউজ করব যেন যেটা HTML এর কোড ইউজ করে, ঠিক আছে? HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলো ইউজ করে। কারণ কি আমরা দেখতে পেলাম যে এরা HTML দিয়ে এই কি হচ্ছে যে ব্রেক অপশনটা দিয়েছে, লাইন ব্রেকটা দিয়েছে। তো আমরাও স্ট্র্যাটেজি ফলো করলাম ওদের মতোই, এই ইমেজ ট্যাগ দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? ইমেজের src source is equal to x, এটা নিট না হলে y না হলে z না হলে z, সমস্যা নেই, সোর্স। এখন দেখি on error is equal to alert 1 and slash script script, that's it. Calculate image tag, এটা একটা HTML ট্যাগ, এটা তো শিওর। জি ভাই, sure.
আচ্ছা, তাহলে ইমেজ ট্যাগের ভিতরে আমি একটা কি করলাম, একটা সোর্স দিলাম, দিয়ে বললাম জেড। সোর্স মিন্স হচ্ছে যে আমাদের এই যে ইমেজটা কোন জায়গা থেকে, কোন ডিরেক্টরি থেকে লোড দিচ্ছে সেটা সোর্স। যখন জেড দিয়ে দিয়েছি তখন এ বুঝতে পারছে যে জেড, জেড যে অপশনটা বা জেড বলতে কি বোঝায়, আমাদের কোন ডিরেক্টরি থেকে ইমেজটা লোড হবে। তাহলে জেড বলে তো কোনো ডিরেক্টরি নেই, এই ওয়েবসাইট বলছে যে জেড গুলো কোনো ডিরেক্টরি নেই। যখন জেড গুলো কোনো ডিরেক্টরি না থাকবে তখন কি করবা, অন এরর তুমি একটা এরর শো করবা, সেই এররের মধ্যে কি দিবা, একটা অ্যালার্ট দেবা 1, এটা শো করে দিবা, দ্যাটস ইট, আর কিছু না। চার, এই যে কনগ্রাচুলেশন ইউ এক্সিকিউট অ্যান অ্যালার্ট 1। তার মানে কি বুঝলাম, কোড পড়ার আমাদের সুবিধাটা দেখলাম যে কোড অ্যাকচুয়ালি পড়তে কেন পড়তে হয়। সবাই কি মোটামুটি বুঝতে পারছেন যে এটা সলভ হলো কিভাবে? জি ভাই বুঝতে পারছি। তার মানে কি আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি ইউআরএল ফলো, সেকেন্ড স্ট্র্যাটেজি যদি বাফস্ক্রিপ্ট ইউজ করে করবেন, থার্ড স্ট্র্যাটেজি আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল যে আমাদের ইউআরএল ফলো করব যে এইখানে কি কি চেঞ্জ হচ্ছে ইউআরএল এ, যখন আমি প্রত্যেকটা ইনপুট অপশনে কোনো ডাটা আমি দিব এইখানে কি কি চেঞ্জ হচ্ছে আর এইখানে কি কি রিফ্লেক্টেড হচ্ছে সেটা দেখার ট্রাই করব, এন্ড সেটা দেখে এদের কোডগুলো অ্যানালাইসিস করব। তো একটা বাগ খুঁজে পাবেন আপনি, যদি এক মিনিটে একটা বাগ খুঁজে পান তাহলে তো আপনি কোটিপতি হয়ে যাবেন 2 দিনে, তাই না? এরা যারা যারা একেবারে অ্যাডভান্স লেভেলে তারা পায়, আমাদের দ্বারা তো সম্ভব না। তো আমরা বিগিনার লেভেল, আমরা ওই বিগিনার পর্যায়ে আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে? বিগিনার দিয়ে কাজগুলো করতে হবে, তো এই জন্য এই কাজটা করতে হবে। তো এখন দেখেন এই যে আমি এটা সলভ করলাম, এখন দেখেন এটা রিফ্রেশ দেন, এই যে পপ আপ বারবার শো করছে, দেখেন তো পপ আপ বারবার শো করছে। আবার ওকে করেন, এই যে আবার দেন, এই যে পপ আপ আবার শো করছে, দেখছেন? আবার রিফ্রেশ দেন, এই যে পপ আপ আবার শো করবে। তার মানে কি এটা স্টোর বেস হয়ে গেল, তার মানে কি ওদের ডাটাবেজ এটা স্টোর হয়ে গেছে, ওখান থেকে বারবার রিফ্লেক্টেড হয়ে আছে। এই জন্য ওরা বলতেছে দেখেন দিস উইল সলভ এভরি টাইম হোয়েন রিলোড ইট, যখনই রিলোড করবেন তখনই সলভ। দেখেন এই যে রিলোড দেন, এই যে কনগ্রাচুলেশন সলভ। তার মানে কি দেখেন এটা কত বড় একটা ভয়ানক বাগ ছিল, দেখেন কত বড় ভয়ানক বাগ ছিল। আপনি আপনার আর পরবর্তীতে কিছু করার লাগছে না, জাস্ট রিফ্রেশ দিচ্ছে। যে কোনো ইউজার এসে যদি আপনিও এখানে এসে রিফ্রেশ দেন না, আপনার এটা দেখাবে, আর একজন ইউজার এসে দেখালে তারও এটা দেখাবে। এটা কত বড় লেভেলের বাগ দেখেন। যদি সে কুকি চায় কুকি দিতে পারবে, তাহলে প্রত্যেকটি ইউজারের ডাটাগুলো সে কি করতে পারবে, কিন্তু স্টোর করে নিতে পারবে, চুরি করে নিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু অনেক বড় লেভেলের একটা বাগ। জাস্ট আপনি কিন্তু এই এক্সেসটা এখানে অ্যাপ্লাই করলেন, বাট প্রত্যেকটা ইউজার এর জন্য কি হতে পারে, অ্যাফেক্টেড হবে প্রত্যেকটা ইউজার। ফেসবুকে এই ধরনের বাগ থাকতো তাহলে অবস্থাটা কি হতো বুঝেন? দ্বিতীয় লেভেল শেষ, তাহলে এটাকে বলা হয় স্টোরড বেস। স্টোরড বেস, স্টোরড বেস মানে কি, এটা ডাটাবেজে স্টোর হওয়ার পরে এখানে এসে রিফ্লেক্টেড হচ্ছে। তো এই বাগটা যদি তারা রিমুভ করতে চায় তাহলে কি করতে হবে, এর এই পোস্টটা এই পোস্টটা গিয়ে তাদের ডাটাবেজে, আমি যে পোস্টটা করলাম ডাটাবেজকে ডিলিট করতে হবে, তারপরে এসে এটাকে রিমুভ করতে হবে তারা, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে? কোন ইউজার এসে এটাকে রিমুভ করতে পারবে না, তাদের অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ করতে হবে। আচ্ছা, এটাকে বলা হয় স্টোরড বেস এক্সএসএস। ঠিক আছে? তার মানে কি ডাটাবেজে সেভ হওয়ার পরে আমাদের সামনে রিফ্লেক্টেড হচ্ছে। অ্যাডভান্স লেভেলে যাই, থার্ড লেভেল, খেয়াল করেন ইউআরএল, খেয়াল করবো, ফলো করবো ইউআরএল। ইমেজ 1, ইমেজ 2, দেখেন ইমেজ 2 চেঞ্জ হয়ে গেছে। ইমেজ 3, ইমেজ 3 চেঞ্জ, এখানে ইমেজ 3, আবার ইমেজ 2, দেখেন এইখানে ইমেজ 2, এইখানে 2, ইমেজ 1, এখানে ইমেজ 1, এইখানে 1, চেঞ্জ হচ্ছে না? খুব সুন্দর একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তার মানে এইখানে আমাদের কার সাথেটা এখানে খাটাতে হবে আমাদের। তাহলে ইউআরএল একটা অপশন পাইলাম। তো এইখানে খেয়াল করে দেখেন আগের গুলো কিন্তু ইনপুট অপশন ছিল, ইনপুট যার অপশন ছিল, এখানে কি কোনো ইনপুট অপশন আছে? আমি যে বললাম আপনাকে যে প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনি ইনপুট অপশন খুঁজবেন, প্রত্যেকটা ইনপুট অপশনে ট্রাই করবেন এক্সেপ্ট লগইনের যে ইনফরমেশন গুলো থাকে সেইখানে বাদে প্রত্যেকটা ইনপুট পেজে আপনি ট্রাই করবেন। ঠিক আছে? এখানে দেখেন কোনো ইনপুট নেই, তাহলে এক্সেস দিবটা কোথায়, এক্সেস কোথায় দিব আমরা, তাই না? তাহলে প্রথম যে টার্গেটটা ফিল আপ হলো, এখানে কি চেঞ্জিং হচ্ছে, এখানে কি চেঞ্জ হচ্ছে, টার্গেট ফিল আপ, টার্গেট ফিল আপ 1, এখানে 1, এখানে 1, 2, এখানে 2, এখানে 2, 3, এখানে 3, এখানে 3। তার মানে কি চেঞ্জ হচ্ছে, কোনো না কোনো চেঞ্জ হচ্ছে। ইউআরএল খেয়াল করে দেখলাম চেঞ্জ হচ্ছে, এইখানে কোনো না কোনো কিছু একটা ইউজ করবোই আমরা। আচ্ছা, তাহলে প্রথম টার্গেট ফিল আপ, ইউআরএল বুঝে ফেললাম যে না অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু ঘটার আছে, এটাই আমাদের ঘটাতে হবে, বুঝে ফেললাম। আচ্ছা, আমি আসি তো আপনাদের সাথে, আপনারা কেউ আমাদের শুনছেন কিনা, কেউ আছে? জি ভাই আপনার কথা শোনা যাইতেছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো লাইনটা দিস তো।
আচ্ছা আমার ল্যাপটপে চার্জারটা ওকে আচ্ছা তাহলে এটা খেয়াল করলাম তৃতীয় ভার্ব ফ্রি ইউজ করবো না বললাম দ্বিতীয়ত আমরা এখন তৃতীয় অপশন চলে যায় কোড পড়বো এই ব্যাকগ্রাউন্ডের কোড পড়বো ট্রাভেল করি ব্যাকগ্রাউন্ডের কোড পড়ার ট্রাই করি আসেন এখানে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট গুলো তো আপনারা জানেন যে অন্যান্য যে জাভাস্ক্রিপ্টের যে যেগুলো আছে সেগুলো কল করছে আর কিছু না এখানে মনে হয় গুগল কি এপিআই কল করছে না জাস্ট বাদ দিন এই স্ক্রিপ্টে আসেন মেইন ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে ফাংশন চুজ ট্যাব তার মানে কি আমি যখন এই ট্যাব গুলো চুজ করব এই ট্যাব যখন চুজ করব এই যে ট্যাব যখন চুজ করছি দেখেন চুজ ট্যাব এই যে কাউটার নাম্বার বলে একটা প্যারামিটার নিয়েছে নাম বলে একটা প্যারামিটার ঠিক আছে নাম বলে ডাইনামিক্যালি লোড when appropriate image এখানে আসেন হ্যাঁ html is equal to image ডাবল কোটেশন প্লাস পার্স ইন্ট তার মানে কি ইন্টিজারকে পার্স করো নাম্বার কি একটা ইন্টিজার তাহলে এইখানে ইন্টিজারকে দেখেন তো এখানে ইন্টিজারকে এই যে এই যে 2 3 1 2 3 না ইন্টিজার আমরা ইন্টিজার সম্পর্কে ভালো করে জানি ইন্টিজার কি ক্যারেক্টার কি স্ট্রিং কি তো এখানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আর ক্যারেক্টার মানে একাধিক অক্ষরের সমন্বয় লেটারের সমন্বয় যেমন এ হচ্ছে একটা ক্যারেক্টার আর স্ট্রিং হচ্ছে যে একের অধিক ক্যারেক্টার মিলে হয় স্ট্রিং তাহলে এখানে 2 এখানে 3 তার মানে কি এইগুলো কি এগুলো একটা ইন্টিজার তাহলে কোডে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কি করছে পার্স ইন্টিজার মানে ইন্টিজারকে পার্স করছে কি ইন্টিজারকে পার্স করছে এই যে নাম্বার 2 নাম্বার 3 এগুলোকে পার্স করতেছে এই ফাংশনটা অ্যাকচুয়ালি এই ফাংশনটা এটা পার্স করছে তার মানে কি আমরা যখন এই যে ট্যাব 1 এই যে ইমেজ 1 চুজ করতেছি তখন এই যে নাম এই যে 1 কে পাস করতেছে এই যে নাম এই যে নাম 1 কে পাস করতেছে ঠিক আছে আচ্ছা তো না পার্স ইন্ট আই সরি আচ্ছা তো এখানে দেখেন তো নাম 1 পাস করছে এখানে ব্রেক দিচ্ছে আচ্ছা html img src সোর্স এই যে এটা সিঙ্গেল কানেকশন ক্লাউড এখন দেখেন খেয়াল করে দেখেন এখানে খেয়াল করেন img src ইমেজ সোর্স ইমেজটা কোন থেকে লোড হচ্ছে এই ডিরেক্টরি থেকে লোড হচ্ছে প্লাস নাম্বার তার মানে কি ইমেজের যে নামটা আছে সেই এই ডিরেক্টরি থেকে আসে এই যে ইমেজের নাম এই যে ইমেজ 1 যেটা আছে না এই যে ইমেজ 1 এই নামটা এই যে এই ডিরেক্টরি থেকে যখন এটা এই ট্যাবে ক্লিক করছে তখন এই ডিরেক্টরি থেকে এই ট্যাবে ক্লিক করছে তখন এই ডিরেক্টরি থেকে আসছে এই যে লেভেল 3 এই ডিরেক্টরি থেকে কি আসছে এই নামটা img তার সাথে প্লাস কনক্যাটিনেট করছে কি নাম্বার তাহলে স্ট্রিং এর সাথে নাম্বারকে কনক্যাটিনেট করছে তাহলে নাম্বার কি আমি যখন এই 1 ট্যাবে ক্লিক করছি এই যে ইমেজ তাহলে এইখান থেকে কি আসছে এইখান থেকে আসছে এই যে ইমেজ নামটা এবং তার সাথে কনক্যাটিনেট করছে নাম এই যে নাম 1 তার মানে কি এই ফুলটা একটা নাম এই পুরোটা কি এই পুরোটা ইমেজের নাম তাহলে প্রথম ইমেজের নাম কি এই যে পুরোটা ইমেজ 1 এই প্রথম ইমেজের পুরো নামটা এইখান থেকে এবং তার এক্সটেনশন যুক্ত করছে .jpg ঠিক আছে আচ্ছা দ্যাটস ইট তো এই কোডটা হালকা আমরা বুঝতে পারলাম যারা কোড বুঝে না তারা একটু বুঝে নেবে আচ্ছা এখন কি আমার এই কোডটা দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে আচ্ছা এখন সাবলাইন আসে ডোম বেস একটা বিষয়টা বুঝি ডোম বেস কি ডোম আসলে ডোম বেস কি আসলে ডোমটা কি ডোম বেস ইজ এ ডকুমেন্ট অবজেক্ট ডকুমেন্ট হোয়াট ইজ ডকুমেন্ট অবজেক্ট ডকুমেন্ট অবজেক্ট কি দেখে আসি ডকুমেন্ট অবজেক্ট আগে দেখে আসি যে এইটুকুর আউটপুট আমরা এতটুকু আমরা তো জানি এই যে এতটুকু তো আমরা জানি এতটুকুর আউটপুট তাই না এটা তো জানি তাহলে এতটুকুর আউটপুট এতটুকু এইটাকে বলা হয় ডকুমেন্ট তাহলে ডকুমেন্ট কি একটা ওয়েবসাইট ডকুমেন্ট কি একটা ওয়েবসাইটে যা চোখের সামনে দেখি এটা ডকুমেন্ট ঠিক আছে ডকুমেন্ট এবং ওই ওয়েবসাইটের ভিতরে যে কোডগুলো দেখতে পারি সেটাকে বলা হয় অবজেক্টেড এলিমেন্ট ডকুমেন্ট অবজেক্টেড এলিমেন্ট এই যে HTML শুরু হয়েছে হেড শুরু হয়েছে যে মেটা ট্যাগ টাইটেল লিংক হেড এগুলো বলা হয় ডকুমেন্টের কি অবজেক্ট বা এলিমেন্ট বলা হয় ঠিক আছে এই জন্য কি বলা হয় ডোম বেস মানে ডকুমেন্ট অবজেক্ট তাহলে ডকুমেন্ট কি ডকুমেন্ট যে এই যে শো করতেছে আমাদের ওয়েবসাইটটা আছে এটাকে বলা হয় ডকুমেন্ট এটাকে বলা হয় এখন ডকুমেন্ট ঠিক আছে এবং অবজেক্ট কি এই যে কোডগুলো আছে HTML .html হেড স্ক্রিপ্ট লিংক এগুলোকে বলা হয় অবজেক্টের এলিমেন্ট তাহলে ডকুমেন্ট অবজেক্ট এলিমেন্ট কি জিনিস তাহলে এই যে সুন্দরভাবে যে সাজানো যেটা আছে না এটাকে বলা হয় ডকুমেন্ট অবজেক্ট এলিমেন্ট ডকুমেন্ট মানে কি ওয়েবসাইট আর এগুলোকে বলা হয় সেগুলো অবজেক্ট বা এলিমেন্ট দ্যাটস ইট তো
ডোম বেস এক্সারসাইজে আমাদের প্রধান টার্গেট থাকে এটাকে ভেঙে ফেলা, এটাকে ভাঙতে হবে, হয় টাইটেল ট্যাগকে ভাঙতে হবে, না মেটা ট্যাগকে ভেঙে ফেলতে হবে। ভাঙা কাজ, আমাদের কাজ হবে ভাঙা। কিভাবে ভাঙা, একটা জিনিস খেয়াল করি কিভাবে আমরা ভাঙবো। প্রথমে আসি, এখানে আসি, এখানে এসে যদি আমি একটা জিনিস খেয়াল করি, এখানে কি হচ্ছে, আচ্ছা এখানে আসি, এখানে এসে আমি সাইজ বাড়াবো। এখানে দেখেন আমি যদি সোজা একটা দাগ টানি, এই দাগটা যদি মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে দেখেন তো এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, তাই না? দুইটা তখন পার্ট হয়ে যাবে, মাঝখান থেকে কেটে ফেললে দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। তো আমাদের ডোম বেস এক্সারসাইজের মেইন টার্গেট থাকবে এগুলোকে ভেঙে ফেলা। এই লিঙ্ক ট্যাগ আমাদের যেইখানে টার্গেট থাকবে, টার্গেট ট্যাগ যদি পারি টার্গেট ট্যাগ ভেঙে ফেলবো, হেড ট্যাগ যদি পারি হেড ট্যাগকে ভেঙে ফেলবো, যদি প্যারাগ্রাফ ট্যাগ পারি প্যারাগ্রাফ ট্যাগকে আমরা ভেঙে ফেলবো, টোটালি ভেঙে ফেলবো। যদি ভেঙে ফেলতে পারি, আমরা যদি ভেঙে ফেলতে সক্ষম কোনো রকমে হয়ে যায়, সেখানে বুঝতে পারবো ডোম বেস এক্সারসাইজটা আছে। যদি কোনোভাবে যদি আমরা এই ধরনের ট্যাগকে ভেঙে ফেলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে না অ্যাকচুয়ালি সেখানে ডোম বেস এক্সারসাইজ আছে। কিভাবে ভাঙবো আমরা পরে বুঝে আসি। তাহলে কি এই যে সুন্দরভাবে সাজানো, যে এইচটিএমএল ট্যাগ থেকে শুরু করে এইচটিএমএল ট্যাগ শেষ পর্যন্ত, এগুলো কি বলা হয় ডকুমেন্টের অবজেক্ট। এগুলো কি বলা হয় ডকুমেন্টের অবজেক্ট। আর ডোম বেসে কি হয়, আমাদের এই অবজেক্ট গুলোকে ভেঙে ফেলতে হবে, এই প্রত্যেকটা অবজেক্ট গুলোকে ভেঙে ফেলতে হবে। এটা হবে আমাদের ডোম বেসের প্রধান কাজ। ঠিক আছে, তো প্রধান কাজে আসি আমরা, এখানে আসি। এখানে এসে খেয়াল করে দেখেন এই যেটা ট্যাগ আছে, এটা কি একটা এইচটিএমএল ট্যাগ না? সুন্দর করে খেয়াল করেন, এই যে ইমেজ ট্যাগ, এটা কিন্তু একটা এইচটিএমএল ট্যাগ। ইমেজ শুরু, ইমেজ ট্যাগ শেষ, যেহেতু সিঙ্গেল ট্যাগ, এটা সিঙ্গেল ট্যাগে, কিন্তু এটা ডাবল ট্যাগ না, কিন্তু এটা ইন ট্যাগ থাকে না, এটা স্টার ট্যাগই থাকে। এটা দেখেন এই ইমেজটা কিন্তু সুন্দর করে দেখেন, এটা কিন্তু একটা এইচটিএমএল ট্যাগ। তো এই যে এইচটিএমএল ট্যাগ আমি যে বললাম, এটা কি ডোম বেসের একটা পার্ট, ডকুমেন্ট অবজেক্টের একটা পার্ট, তাই না? ডকুমেন্ট অবজেক্টের পার্ট না এটা? কারণ কি ডকুমেন্ট অবজেক্ট দেখে আসলাম কি এইচটিএমএল দিয়ে শুরু হয় এবং এইচটিএমএল দিয়ে শেষ, যাবতীয় কোড যা থাকে সবগুলো ডকুমেন্ট অবজেক্টের পার্ট। আর ডকুমেন্ট কি একটা ওয়েবসাইটে যেটা দেখতে পাই সেটা ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে এটা যেহেতু একটা এইচটিএমএল এর পার্ট, এই যে এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে হেড, তো এইচটিএমএল এর শুরু এবং এইচটিএমএল শেষ তার ভিতরেই তো আছে, তার মানে কি এইগুলো কি একটা ডকুমেন্ট অবজেক্টের একটা পার্ট। এইগুলোকে ভেঙে ফেলাই আমাদের কাজ হবে। এইচটিএমএল দিয়ে যাবতীয় এইচটিএমএল কোড আছে, এগুলোকে ভেঙে ফেলাই আমাদের কাজ হবে। তাহলে কোন ধরনের পেলোড আমরা তৈরি করতে পারি এখন, কোন ধরনের পেলোড? ঠিক আছে, এটাকে ভেঙে ফেলবো। খেয়াল করেন, আমি যদি দেখেন তো, আমি যদি লেটস সাপোজ এতটুকু থাকলো, এতটুকু কপি করলাম, এই ফুলটা কপি করে, হ্যাঁ কপি করে আপনাদের একটু বোঝানোর ট্রাই করি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, বোঝানোর ট্রাই করি। কপি করি, হ্যাঁ একটু ব্রিফলি আজকে যদি বুঝতে পারেন তাহলে তো দ্যাটস ফাইন ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস কনসেপ্ট। দ্যাটস ফাইন। আমি একটা নোটপ্যাড বলে, আচ্ছা অনলাইন নোটপ্যাডে যাই, এন্ড এটা দেখি নোটপ্যাডে আসলাম, দেখি অ্যাকচুয়ালি এখানে টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি। দিলাম ওটাকে কপি করে নিয়ে আসলাম, খেয়াল করুন শুরু ট্যাগ, এই যে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখেন আবার একটু খেয়াল করেন, এখানে দেখেন সিঙ্গেল কোটেশন, এখানে দেখেন সিঙ্গেল কোটেশন শেষ হচ্ছে, এই যে সিঙ্গেল কোটেশন, আবার ডাবল কোটেশন শুরু, আবার ডাবল কোটেশন শেষ। যদি আমি পারি এই যে নামের পরে যদি একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, খেয়াল করে দেখেন তো, একটা জাস্ট একটা সিঙ্গেল কোটেশন দেবো, খেয়াল করে দেখেন জাস্ট একটা সিঙ্গেল কোটেশন দিলাম নামের পরে, দেখেন তো এটা কি এইখানে গিয়ে শেষ হবে? খেয়াল করে দেখেন, এটা কি কিন্তু এটা ইমব্যালেন্স হয়ে গেছে। দেখেন তো এটাকে আমি এখান থেকে ভেঙে ফেলতে পারছি না, দেখেন তো এটাকে দুই ভাগ করে ফেলতে পারি, এটা খেয়াল করে দেখেন, এটাকে দুই ভাগ করতে সক্ষম হয়েছি আমি। এখানে থেকে জাস্ট সিঙ্গেল একটা আমি জাস্ট সিঙ্গেল কোটেশন জুড়ে দিয়েছি, দিয়ে এটাকে একটা ইমব্যালেন্স করে ভেঙে ফেলছি, এটা একটা আলাদা পার্ট করে ফেলছি, এইটা একটা আলাদা পার্ট করে ফেলছি, ভেঙে ফেলেছি, সোজা ভেঙে ফেলেছি, কোনো কথা নেই। খেয়াল করে দেখেন এখানে আবার সিঙ্গেল কোটেশন শুরু, এখানে খেয়াল করে দেখেন ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ। দেখেন তো ভেঙে ফেলতে পারছি না, আমি ভেঙে ফেলতে পারছি, এটা কি খেয়াল করতে পারছেন আপনারা? আপনারা কি আছেন? জি ভাই দেখা যাইতেছে। তাহলে আমি কি এটা ভেঙে ফেলতে পারছি? দেখেন তো আমার কাজ কি, আমার কাজ কি ডকুমেন্টের যে অবজেক্ট গুলো আছে সেগুলো ভেঙে ফেলার কাজ। যদি ভেঙে ফেলতে পারি তাহলে সেখানে আমি ডোম বেস খুঁজে পাবো, যদি ভেঙে ফেলতে না পারি ডোম বেস খুঁজে পাবো না।
তাহলে আমি কি ভেঙে ফেলতে পারছি কিনা একটু খেয়াল করে দেখেন। ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ, আর এটাতে আলাদা পার্ট করে ফেলছি। তাহলে কি আমি ভেঙে ফেলতে পারছি, তাই না? ভেঙে ফেলতে তো সক্ষম। আই এম এবল টু ব্লক দিস কোয়ারি, ইজন্ট ইট? আমি পারছি কিনা একটু ভালো করে খেয়াল করুন। তাহলে এইখান থেকে এখন দেখি, এখন তাহলে আমাদের এই ধরনের একটা পেলোড তৈরি করা ট্রাই করতে হবে। আচ্ছা, তো আসি এইখানে। এইখানে আসার পরে আবার এইখানে আসি, আসার পরে এখন ইউআরএল এ আসি। কইছে এই যে ইউআরএল, তাই না? এই ইউআরএল এ আসি। আসার পরে যে নাম্বারের পরে আমরা ভেঙে ফেলছিলাম, তাহলে নাম্বারের পরে সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশন, জাস্ট সিঙ্গেল কোটেশন দিলাম। দেওয়ার পরে আবার শুরু করি আমাদের আইএমজি ট্যাগ। যেহেতু আমরা কি, আমরা ব্রেক করছি কি ট্যাগ? ব্রেক করছি HTML এর ট্যাগ। আইএমজি src is equal to কি দিতে পারি, x দিলাম, সমস্যা নেই, x দিই, and on PWR error is equal to দিতে পারি alert, alert দিয়ে করতে পারি কি 1 দিই, সমস্যা নেই, 1 দিই, and শেষ, that's it, and go, boom, congratulations, execute the query 1। এই যে ভেঙে ফেলছি, দেখছেন? এই যে 1 এর পরে এই যে ভাঙা কোয়ারিটা চলে এসেছে, এই যে আমাদের সেই ভাঙা কোয়ারি, কই সেই ভাঙা কোয়ারি, এই যে ভেঙে ফেলছিলাম যে কোয়ারিটা, এটা আসছে, খেয়াল করছেন? এটা আসছে এই যে এই জায়গায়, এই জায়গায় আসছে। তার মানে কি আমরা এটা ভেঙে ফেলতে পারছি। তাহলে এটা কি? ডোম বেস এক্সেসেস। ডোম কি? ডোম হলো যে আমরা ওয়েবসাইটে যা কিছু দেখতে পাচ্ছি, এই যে এইগুলো কি একটা ডোমের, সবগুলো ডোমের একটা পার্ট, ঠিক আছে? ডোম মিন্স কি? ডকুমেন্ট, ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট। তাহলে ডকুমেন্ট অবজেক্টের ডকুমেন্ট কি? ডকুমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটে যা কিছু দেখতে পাচ্ছি এটা ডকুমেন্ট বলা হয়। আর অবজেক্ট কি জিনিস? অবজেক্ট হচ্ছে যে এর যে HTML কোডগুলো আছে প্রত্যেকটাকে অবজেক্ট বলা হয়। HTML এর শুরু এবং HTML এর শেষ, এর ভিতরে যাবতীয় যে কোডগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা অবজেক্ট। আর এই অবজেক্টকে, এই অবজেক্টগুলো দেখেন আবার HTML এরই পার্ট, না? HTML এর ট্যাগ। তো আমরা যদি কোনো রকম ভাবে এই HTML এর ট্যাগগুলোকে ভেঙে ফেলতে পারি বা ব্রেক করতে পারি, তাহলে আমরা ডোম বেস এক্সেসটা খুঁজে পাবো, আদারওয়াইজ ডোম বেস এক্সেস সেখানে নাই। এই ডোম বেস এক্সেসের প্রধান মূল লক্ষ্যটা কি? আমাদের এই ট্যাগগুলোকে ব্রেক করে ফেলা। যেমন আমি এখানে এসে ব্রেক করে ফেললাম, এই যে এখানে এসে যখন আমি ব্রেক করলাম, এই যে এইখানে এসে যেহেতু আমি ব্রেক করে ফেললাম, এই যে ব্রেক করে ফেললাম আমি ব্রেক। তাহলে এটা কি? এটার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ট্রিকি যে পার্ট, সেটা হচ্ছে যে সোর্স কোড পড়া। সোর্স কোড পড়া, সোর্স কোড আপনাকে পড়তেই হবে। তাহলে কি, যদি আমরা এক্সএসএস টুলটা খুঁজে পেতে চাই, তাহলে প্রথম যে টার্গেট থাকবে ইউআরএল পড়তে হবে। কিভাবে ইউআরএল পড়তে হবে? এইখানে যে ইনপুট বক্সগুলো থাকে, সেই ইনপুট বক্সগুলোতে র্যান্ডমলি কোনো কিছু দিয়ে এইখানে খেয়াল করে দেখতে হবে আমাদের অ্যাকচুয়ালি এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এখানে যদি ইনপুট বক্স না থাকে, তাহলে প্রত্যেকটা ট্যাব অথবা প্রত্যেকটা লিংকে ক্লিক করে দিন, সেখানে চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে এখানে যখন চেঞ্জ হচ্ছে তখন এই লিংকটা খেয়াল করব, ইউআরএলটা খেয়াল করব। দ্বিতীয়ত আমরা বার্ডশিট ইউজ করবো, যেহেতু আজকে বার্ডশিট ইউজ করছি না। তৃতীয়ত আমরা কোড পড়বো, মানে কোড আমাদের বুঝতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা বুঝতে পারলাম যে HTML এর কোডগুলো জানা এবং জাভাস্ক্রিপ্টের কোডগুলো পড়তে জানা এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আপনি নিজে নিজে পেলোড তৈরি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পেলোড তৈরি করতে পারবেন না, এবং এক্সেসের সম্পর্কে আপনি ভালো একটা আইডিয়া নিতে পারবেন না। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এক্সেসের বিষয়টা কি ছিল এবং অ্যাকচুয়ালি এক্সেসের বিষয়টা কি।